আপনাদের অধীনে ভারতবর্ষ থাকবে না। কিসের জন্য ভারতের হাতে ভেটো পাওয়ারের ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে না? কেনই বা ভারতবর্ষকে পার্মানেন্ট মেম্বার করা হবে না? ঐতিহাসিক সময় থেকে চলে আসা একটা নিয়মে এখনো কেন জাতিসংঘ চলবে? এরকম একগুচ্ছ প্রশ্ন কালকে ভারতের পক্ষ থেকে তুলে দেওয়া হলো। কিন্তু কেনই বা হঠাৎ ভারতবর্ষ এই ইউনাইটেড নেশনের সিকিউরিটি যে কাউন্সিল আছে সেখানকার পার্মানেন্ট মেম্বার হতে চাইছে? এবং পার্মানেন্ট মেম্বার এবং নন পার্মানেন্ট মেম্বার বর্তমানে জাতিসংঘের স্ট্রাকচারটাই বা কেমন, এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাহলেই আপনারা বুঝবেন বর্তমানে ভারতবর্ষের যেভাবে আন্তর্জাতিক স্তরে খ্যাতি এবং আধিপত্য, ঠিক সেই জায়গায় ভারতবর্ষের পিছনে ছুরি মারার চেষ্টা করছে কেউ বা কারা। কিন্তু এই প্রথমবারের জন্য ভারতবর্ষ রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে এবং পাল্টা জাতিসংঘের পার্মানেন্ট যারা মেম্বার আছে তাদেরকে চ্যালেঞ্জ করে বলে, আমরা আর আপনাদের অধীনে থাকবো না। প্রয়োজনে জাতিসংঘ ছেড়ে দেওয়ার মতো হুমকি বা হুঁশিয়ারি ভারতের পক্ষ থেকে হয়তো আসতেই পারে। দেখুন, ভারতের প্রথমে জাতিসংঘের স্ট্রাকচারটা একটু বোঝার চেষ্টা করুন। জাতিসংঘে মানে ইউনাইটেড নেশন যে সিকিউরিটি কাউন্সিল আছে তার রিফর্মেশনের জন্য ভারতবর্ষ কিন্তু বারংবার আবেদন করে। ইন্টার গভর্নমেন্টাল নেগোসিয়েশন অনুযায়ী ভারতবর্ষকে জাতিসংঘের এই পার্মানেন্ট মেম্বার যদি হতে হয় তাহলে 190টার মধ্যে 2/3 দেশের ভোট লাগবে। অর্থাৎ প্রায় 129টা দেশের ভোট কিন্তু ভারতের জন্য প্রয়োজন আছে। এই মুহূর্তে ভারতের কাছে চ্যালেঞ্জটা কি এবং জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার কারা সেটা বুঝলেই বুঝতে পারবেন পুরো গল্পটা। ভারতবর্ষের কাছে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ হলো চায়না, আমেরিকার মতো শক্তিশালী দেশ, যারা পার্মানেন্ট মেম্বার হয়ে বসে আছে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে। বর্তমানে ভারতের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ হলো এই পার্মানেন্ট মেম্বারের সংখ্যাটা 5 থেকে বাড়িয়ে 10 কিংবা 12তে নিয়ে যাওয়া। এই 5 মেম্বার হয়েছিল কিন্তু প্রাচীন যুগে, প্রাগৈতিহাসিক যুগে। তখন কিন্তু ভারতবর্ষকে সে অর্থে গুরুত্ব বা পাত্তাই দিত না। কিন্তু আজকের এই ভারতবর্ষের জিডিপি বলুন, ইকোনমিক্যাল যে জায়গা তৈরি করেছে ভারতবর্ষ, সামরিক ক্ষেত্রে বৃদ্ধি, সমস্ত দিক থেকে এই 5 পার্মানেন্ট মেম্বারের থেকে ভারতবর্ষ কিন্তু কোনো অংশে কম নয়। বর্তমানে এরা জাতিসংঘের পার্মানেন্ট মেম্বারের মধ্যে আছে চায়না, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম এবং ইউএসএ। এই 5জন বাদে জাতিসংঘের নন পার্মানেন্ট মেম্বারও কিন্তু বর্তমানে আরো 10 জন আছে। ভারতবর্ষ চাইছে এই পার্মানেন্ট মেম্বারের সংখ্যা 5 থেকে বাড়িয়ে 11 করা হোক এবং নন পার্মানেন্ট মেম্বারের সংখ্যা 10 থেকে বাড়িয়ে 15 করা হোক। অর্থাৎ 5 হয়ে যাক 11 এবং নন পার্মানেন্ট মেম্বার 10 থেকে হয়ে যাক 15। এবার পার্মানেন্ট মেম্বার হলে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন? সকলের আগে আপনাকে ভেটো প্রয়োগের ক্ষমতা দেওয়া হবে। ভেটো প্রয়োগটা কি? একদম সাধারণ ভাষায় আপনারা বোঝার চেষ্টা করুন। ভেটো হলো কোনো নির্দিষ্ট এজেন্ডার বিপরীতে কথা বলার অধিকার আপনি পাবেন। ধরুন, আজকে জাতিসংঘে পাকিস্তান এবং কাশ্মীর নিয়ে পাকিস্তান মন্তব্য করবে বা বক্তব্য দেবে। যাদের কাছে ভেটো আছে তারা ডিসাইড করতে পারবে এই এজেন্ডায় জাতিসংঘে কথা বলা যাবে কি যাবে না। এই 5টা দেশের মধ্যে যদি একটি দেশও এই এজেন্ডাকে সমর্থন না করে তাহলে কিন্তু পাকিস্তান ওই কাশ্মীর এজেন্ডা নিয়ে জাতিসংঘে কথা বলতে পারবে না। অর্থাৎ ভেটো যাদের কাছে থাকে তাদের কাছে প্রসিডিউরাল বিভিন্ন সুযোগ সুবিধা থাকে এবং এই প্রসেসটাকে কন্ট্রোল করারও কিন্তু অলিখিত ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়। অর্থাৎ গোটা বিশ্বের এজেন্ডা কিন্তু নিয়ন্ত্রণ বা নির্ধারণ করতে পারে, যেগুলো জাতিসংঘে আলোচনা করবে এই ভেটো কমিটি। এই ভেটোতে বর্তমানে 5জন পার্মানেন্ট মেম্বারও আছে। এই পার্মানেন্ট মেম্বাররাই কিন্তু এই ভেটো পরিচালিত করতে পারে। কিন্তু বর্তমানে আধুনিক বিশ্বে ভারতবর্ষের যে প্রভাব এবং প্রতিপত্তি, তাতে ভারতবর্ষ এখনো কেন পার্মানেন্ট মেম্বার জাতিসংঘে হয়নি সে বিষয়ে কিন্তু একাধিক আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্রশ্নচিহ্ন তুলেছেন। কারণ চায়না, রাশিয়া, ফ্রান্স, ইউকে, ইউএসএ এদের যদি কাঠামোগত দিক থেকে ভারতের সঙ্গে তুলনা করেন আপনারা দেখবেন ভারতবর্ষ অনেকের থেকে কিছু ক্ষেত্রে এগিয়ে আছে, কিছু ক্ষেত্রে সমান একটা জায়গায় আছে, কিছু ক্ষেত্রে হয়তো পিছিয়ে আছে। সামগ্রিকতার দিক থেকে ভারতবর্ষ জাতিসংঘের পার্মানেন্ট মেম্বারের যে পজিশন সেটা কিন্তু ডিজার্ভ করে এবং ভারতবর্ষ কিন্তু সে কথাই বলেছে এবং সেই বিষয়ে কিন্তু অ্যাক্ট করতে শুরু করেছে। ভারতবর্ষ চায় এই মুহূর্তে নন পার্মানেন্ট মেম্বারও যেন 6জনকে করা হয়। তার মধ্যে দুজন দেশ আফ্রিকা থেকে, 2জন দেশ ল্যাটিন আমেরিকা থেকে এবং 1জন ওয়েস্টার্ন
ইউরোপ থেকেও কিন্তু করতে বলা হয়েছে ভারতের পক্ষ থেকে। আরো শুনলে অবাক হবেন, এই ওয়েস্টার্ন ইউরোপ এই পার্টটাকে কিন্তু চায়না কার্যত অগ্রাহ্য করে। ইউরোপের দুটো পার্ট, একটা ইস্টার্ন ইউরোপ, একটা ওয়েস্টার্ন ইউরোপ। এই ইস্টার্ন ইউরোপে তথাকথিত সমৃদ্ধশালী দেশগুলো থাকে। চায়না কিন্তু বহুদিন ধরেই চাইছিল ওয়েস্টার্ন ইউরোপের দেশগুলোকে ঋণের ফাঁদে মানে ফাঁসিয়ে দিয়ে ইস্টার্ন ইউরোপের মধ্যে বিভেদ সৃষ্টি করবে। চায়নার এই প্ল্যানটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলো জেনে যায়। ফলে তারা কিন্তু চায়নাকে আইসোলেটেড করতে শুরু করে এবং ভারতবর্ষকে কাছে পেতে শুরু করে। কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়নের এই জন্য 27টি দেশ একত্রে নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করেন এবং তারা ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চান। কারণটা খুব স্পষ্ট, চায়না যেভাবে ইস্টার্ন এবং ওয়েস্টার্ন ইউরোপের বিভেদ সৃষ্টি করছে, তারা চায়নাকে তো বিশ্বাস করতেই পাচ্ছেন না, তারা রাশিয়ার দিকেও ঝুঁকবেন না, এমনকি তারা ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার উপরও আর ভরসা করছেন না, কারণ আমেরিকা ইউক্রেনের পিছনে ছুরি মেরেছে বলে তারা মনে করেন। এই যখন পার্মানেন্ট এবং নন পার্মানেন্টের এই খেলাটা চলছে, ঠিক তখনই আর একটা কফি ক্লাব তৈরি হয়। এই কফি ক্লাবের কাজই হলো ভারতের সমস্ত ইস্যুকে বিরোধিতা করা। এই কফি ক্লাবে কারা আছে? এই কফি ক্লাবে আছে পাকিস্তান, মেক্সিকো, ইজিপ্ট এবং ইতালি। এমনকি এই কফি ক্লাবের মধ্যে মানে কফি ক্লাবের 50টা দেশের মধ্যে অবজারভার হিসাবে ঢুকে যায় চায়না। চায়না যখন ঢুকে যায় তখন খেলাটা অনেকটা স্পষ্ট হয়ে যায়। চায়না ঠিক করে ভারতবর্ষকে কোনোভাবে পার্মানেন্ট মেম্বার করা যাবে না, তাদের হাতে ভেটোর ক্ষমতা তুলে দেওয়া যাবে না। এই কফি ক্লাবের পোশাকি নাম হলো ইউনাইটেড ফর কনসেনসাস গ্রুপ। এই কনসেনসাস গ্রুপের মধ্যে পাকিস্তান, মেক্সিকো, ইজিপ্ট একাধিক দেশ কিন্তু ভারত বিরোধী নামে স্বীকৃত। এবং চায়না যখন অবজারভার হিসেবে ঢুকে যায় তখন কিন্তু প্রতিটি পদক্ষেপে তারা ভারতকে নন পার্মানেন্ট থেকে পার্মানেন্ট মেম্বার করার দিকে বাধা সৃষ্টি করে। পরবর্তীকালে ভারতবর্ষ ডিমান্ডটা কি করেছে? ভারতবর্ষ প্রথম ডিমান্ড করেছে ভেটো পাওয়ার কেন 5 জনের হাতেই থাকবে? গোটা বিশ্ব কি করবে তা তো 5টা দেশ ডিসাইড করতে পারে না। আজকে মিডিল ইস্টে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের পরিণতি কি হবে, সেই যুদ্ধ থামানো উচিত কি উচিত নয়, ওই 5টা দেশের হাতেই সমস্ত কিছুকে ঠিক করতে মানে ক্ষমতা দেওয়া উচিত। তার জন্য ভারতবর্ষ চাইছে এই ভেটো পাওয়ার পৃথিবীর আরো অনেক দেশের হাতে তুলে দেওয়া হোক। ভারতবর্ষ এক্ষেত্রে একটা স্টেটমেন্ট দেয়। ভারতবর্ষ বলে জাতিসংঘকে গণতান্ত্রিক হতে হবে, ছোট ছোট দেশের হাতেও ক্ষমতা তুলে দিতে হবে। কেন পৃথিবীর সুপার পাওয়ার 5টা দেশের হাতে বজায় থাকবে এবং সমস্ত ডিসিশন মেকার এই 5টা দেশই কেন হবে? ফলে ভারতবর্ষ বলে এখন যেভাবে জাতিসংঘ চলছে তা হলো পুরনো পন্থা। আধুনিক সময় জাতিসংঘকে যদি অ্যাক্ট করতে হয়, কাজ কার্যকরী হতে হয়, তাহলে সময়ের নিয়ম অনুসারে তাদের অনেক কিছু বদলাতে হবে এবং ছোট ছোট দেশগুলোকেও ইনক্লুড করতে হবে। আর ভারতবর্ষ পরিষ্কারভাবে বলে দেয় এই 5টা দেশের অধীনে আমরা থাকবো না। বর্তমান ভারতের যা অবস্থান তাতে ভারতবর্ষ বিশ্বের কোনো দেশের অধীনে থাকবে না। ফলে জাতিসংঘের মাথায় 5টা দেশকে আপনারা যেভাবে বসিয়েছেন, এই অবিলম্বে এই পুরো বিষয়টার মধ্যে ভারতবর্ষকে ঢুকিয়ে দিতে হবে। আর এখানেই কিন্তু গোটা বিশ্ব কার্যত দ্বিখণ্ডীকরণ হয়ে গেছে, দুটো ভাগে কিন্তু ভাগ করা হয়ে গেছে। এই কফি ক্লাবের বাইরে বিশ্বের আরো বহু দেশ ভারতকে সমর্থন করতে শুরু করেছে বর্তমান সময়ে। কেসটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? ভারতবর্ষের সমর্থনে প্রথম মুখ খোলে স্লোভাকিয়া। এমনকি ভারতবর্ষ এই মুহূর্তে গ্লোবাল সাউথ, ল্যাটিন আমেরিকা এবং G20-তে আফ্রিকার ইউনিয়নকে ঢুকিয়ে ভারতবর্ষ কিন্তু মাস্টার স্ট্রোকটি দিয়ে দিয়েছে। যখন কোভিড পিরিয়ড তখন কিন্তু আফ্রিকান ইউনিয়নে দিনের পর দিন ভ্যাকসিন পাঠিয়েছে ভারতবর্ষ। এমনকি বর্তমানে মেডিকেল হেল্প, বিভিন্ন এইড সমস্ত দিক দিয়ে ভারতবর্ষ কিন্তু ওয়েস্টার্ন ইউরোপ এবং আফ্রিকা ইউনিয়নের একাধিক দেশকে সাহায্য করছে। ফলে জাতিসংঘের 190টা দেশের মধ্যে প্রায় 100টা দেশ কিন্তু এখন ভারতবর্ষের সমর্থনে কথা বলতে শুরু করেছেন, যা ভারতবর্ষের ডিপ্লোম্যাসির অন্যতম একটা বড় পার্ট। 2015 সালে জাতিসংঘের এই রেজলিউশনটা বদলানোর জন্য সকলের আগে ফ্রেমওয়ার্ক ডকুমেন্ট কিন্তু প্রস্তুত করা হয়। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে 2015 থেকে 2025-এর প্রাঙ্গণে দাঁড়িয়ে এই ভোটাধিকার, এই পুরো ভোট প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ করা যায়নি। অর্থাৎ ভারতকে ছলে বলে কৌশলে আটকানোর পরিকল্পনা কিন্তু কেউ বা কারা করছে তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা গেছে এবং ভারত সরকার কিন্তু সে বিষয়ে কড়া বিবৃতি জানিয়ে বলেছে এই 5 জনের অধীনে থাকার দিন শেষ। নয় আমাদের পার্মানেন্ট মেম্বার করুন,
নয় আপনারা বলুন আমাদের অবস্থানটা ঠিক কি কোন জায়গায় যাবে, কারণ ভারতবর্ষ কোনো ক্ষেত্রেই আপনাদের থেকে পিছিয়ে নেই। এমনকি ইউনাইটেড নেশনে যে জেনারেল অ্যাসেম্বলি হবে সেখানে যখন ভোটদান হবে, ভারতবর্ষ আশা করছে ভারতবর্ষ 66% ভোটকে কনফার্ম করতে পারবে এবং 190টা দেশের মধ্যে 129টা ভোট কিন্তু তারা কনফার্ম করে 2/3 মেজরিটি নিয়ে জাতিসংঘের পার্মানেন্ট মেম্বার হওয়ার দিকে যাবে। এই জন্যই এখন নরেন্দ্র মোদী চাইছেন যত বেশি বিদেশ সফর করে বিভিন্ন দেশের সঙ্গে লিয়াজও তৈরি করতে। অর্থাৎ ভারতবর্ষের এই মুহূর্তে মালদ্বীপসকেও প্রয়োজন, ভারতবর্ষের এই মুহূর্তে আমেরিকাকেও প্রয়োজন, ভারতবর্ষের এই মুহূর্তে ফ্রান্সকেও প্রয়োজন, ভারতবর্ষের এই মুহূর্তে অস্ট্রিয়াকেও প্রয়োজন। একের পর এক দেশের সফরের পিছনে আজকে যে জয়শঙ্করের ডিপ্লোমাসি এবং ইউনাইটেড নেশনের পার্মানেন্ট মেম্বার হওয়ার দিকে ভারতবর্ষ একটু 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 করে যাওয়ার পরিকল্পনাটা লুকিয়ে আছে তা কিন্তু স্পষ্ট। কিন্তু কালকে ভারতবর্ষ যেভাবে কথাবার্তা বলে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, এই প্রক্রিয়াটা দিনের পর দিন কেউ বা কারা বিলম্বিত করার চেষ্টা করছে, দেরি করার চেষ্টা করছে, তা কিন্তু আপনাদের আর মেনে নেওয়া হবে না এবং আমরা এবার এই 5টি দেশের অধীনে থাকবো না। কারণ ভারতবর্ষের সমৃদ্ধি, ভারতবর্ষের প্রভাব এবং বিশ্বে ভারতবর্ষের প্রতিপত্তি যে জায়গায় পৌঁছেছে, নন পার্মানেন্ট মেম্বার করে ভারতবর্ষকে রেখে দেওয়া আসলে ভারতবর্ষের সম্মানের ক্ষেত্রে অত্যন্ত বড়সড় এক প্রশ্ন চিহ্ন তুলে দেয়। নয় আমাদের পার্মানেন্ট মেম্বার করুন, নয় বলে দিন কি করবেন, আমরা জাতিসংঘতে হয়তো থাকবোই না। সব মিলিয়ে জাতিসংঘের সাথে ভারতের এই ঝুটঝামেলা, বিবাদ এবং বিতর্ক মিটে গিয়েও যেন মিটছে না। কারণ দিনের পর দিন এই জাতিসংঘ পরিচালিত হয়েছে পাশ্চাত্য একাধিক দেশের প্ররোচনায়, একাধিক দেশের কন্ট্রোলে এই জাতিসংঘ ছিল। কিন্তু বর্তমানে ভারতবর্ষ যে জায়গায় গেছে বোঝাই আসছে ওয়েস্টার্ন ইউরোপ, ওয়েস্টার্ন মিডিয়া এবং পাশ্চাত্যের একাধিক দেশ পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে ভারতবর্ষকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে, যা ভারত সরকারও বুঝেছে এবং ভারতবর্ষ হয়তো সেই অনুযায়ী এই কড়া স্টেটমেন্টই দিয়েছে কালকে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।